প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। এটা হলো ফ্রেজ নিয়ে। আমরা অনেকেই ফ্রেজ নিয়ে অনেক দুর্বল থাকি যে ফ্রেজ কী? অনেক সময় গ্রামার পড়ার সময় ফ্রেজ কী, ফ্রেজ কাকে বলে তা বলতে পারি না। এবং অনেক গ্রামার বই আমি দেখেছি যে ফ্রেজ সম্পর্কে পরিপূর্ণ কোনো ধারণা নেই। সেজন্য এই ফ্রেজ নিয়ে আজকে আলোচনা করব। ফ্রেজ, এরপর কেস নিয়ে আলোচনা করব এবং অ্যাপোজিটিভ নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখি যে ফ্রেজ কি। ফ্রেজ হলো যে শব্দগুচ্ছ মনের আংশিক ভাব প্রকাশ করে, যাতে কোনো সাবজেক্ট এবং ফিনিট ভাব থাকে না এবং যা একটি পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হয় তাকে আমরা ফ্রেজ বলে থাকি। তো টাইপস কি? ফ্রেজকে সাধারণত আমরা 5টি ভাগে ভাগ করে থাকি, যথা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ এবং কনজাংশন ফ্রেজ। তো ফ্রেজ সম্পর্কে বিস্তারিত জানার আগে এবং ফ্রেজের প্রকারভেদ সম্পর্কে জানার আগে ফ্রেজের একটা উদাহরণ দেখাই তোমাদের। যেমন এক্সাম্পল দেই যে হি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ রুইন। হি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ রুইন। এখানে এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটার মধ্যে যে অন দ্য ব্রিঙ্ক অফ, এই যে অন দ্য ব্রিঙ্ক অফ, এইটুকু, এই শব্দগুচ্ছটা দ্বারা মনের আংশিক ভাবকে প্রকাশ পেয়েছে, তবে সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। তাছাড়া প্রত্যেকটি শব্দগুচ্ছ একটি পার্টস অফ স্পিচ রূপে আমরা জানি যে ব্যবহৃত হয়ে থাকে। এদের কোনো সাবজেক্ট এবং ফিনিট ভাব থাকে না। আর সাবজেক্ট এবং ফিনিট ভাব না থাকার কারণে এবং এটি পার্টস অফ স্পিচ রূপে ব্যবহৃত হওয়ার কারণে আমরা বলতে পারি যে এটা ফ্রেজ। এরপর ফ্রেজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। ফ্রেজ কি? প্রথমে আমরা দেখি যে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হলো যে ফ্রেজ নাউনের কাজ করে তাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। উদাহরণ হলো, একটা উদাহরণ দিই যে আই ডু নট নো হাউ টু সুইম। এখানে টু সুইম, এই টু সুইম বসেছে। এই টু সুইম হলো নো ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। ফ্রেজ টু সুইমটা, এই যে টু সুইম, এই এতটুকু অংশটা ফ্রেজ নো ভার্ব এর অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউন রূপে ব্যবহৃত হয়েছে। এই টু সুইমটা এটা নাউন রূপে ব্যবহৃত হয়েছে। প্রথম ফ্রেজ যে টু সুইম রয়েছে এটা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজ হওয়ার কারণেই এটা নাউন ফ্রেজের অন্তর্ভুক্ত হয়েছে। এরপর দেখি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো যে ফ্রেজ কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে থাকি। এবং এটা হলো হি ইজ, একটা উদাহরণ দিই যে হি ইজ আউট অ্যান্ড, হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান। হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টেলম্যান। এই সেন্টেন্সের মধ্যে যে আমরা দেখেছি যে আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট এই জেন্টেলম্যান, এই নাউনটাকে কোয়ালিফাই করেছে। আউট অ্যান্ড আউট এই শব্দটা জেন্টেলম্যান নাউনটাকে কোয়ালিফাই করার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের অন্তর্ভুক্ত হয়েছে। এরপর আমরা দেখব যে অ্যাডভার্ব ফ্রেজ কি। অ্যাডভার্ব ফ্রেজ হলো কোনো সেন্টেন্সে অবজেক্টের কাজ সম্পন্ন করলে, অর্থাৎ যে ফ্রেজ কোনো সেন্টেন্সে অবজেক্টের কাজ সম্পন্ন করে তাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলে থাকি। অ্যাডভার্ব ফ্রেজের একটা উদাহরণ দেখি যে সিনার সাফার ইন দ্য লং রান। সিনার সাফার্স ইন দ্য লং রান। তো সিনার সাফার্স ইন দ্য লং রান, এখানে ইন দ্য লং রান
এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা ভার্ব এই সাফার ভার্বটাকে কোয়ালিফাই করেছে। কোয়ালিফাই করার কারণে এবং তা কোয়ালিফাই করে তা অ্যাডভার্বের মতো কাজ করেছে, তাই ইন দ্য লং রান হলো একটা অ্যাডভার্ব ফ্রেজ। এরপর আমরা দেখব যে প্রিপোজিশন ফ্রেজ কি, অর্থাৎ কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হলে, অর্থাৎ যে ফ্রেজ কোনো একটা সেন্টেন্সে প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তাকে আমরা বলতে পারবি যে সেটা প্রিপোজিশন ফ্রেজের অন্তর্ভুক্ত। এর একটা এক্সাম্পল যে ইনস্পাইট অফ হিজ ইলনেস লিখি, যে ইনস্পাইট অফ হিজ ইলনেস, ইনস্পাইট অফ হিজ ইলনেস, এরপর কী লেখা যায়, হি অ্যাটেন্ডেড দ্য মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। এখানে ইনস্পাইট অফ, এখানে যে ইনস্পাইট অফ হয়েছে এটা একটা ফ্রেজ, ইনস্পাইট অফটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা ইলনেস যে একটা নাউন, ইলনেস কিন্তু একটা নাউন, এই ইলনেস নাউনটাকে, এই নাউনটার আগে বসে অ্যাটেন্ড ভার্বের সাথে ইলনেসের সম্পর্ক তৈরি করেছে। অ্যাটেন্ড ভার্বের সাথে ইলনেসের একটা সম্পর্ক প্রকাশ করেছে, অর্থাৎ এই ফ্রেজটা একটা প্রিপোজিশনের কার্য সম্পন্ন করেছে। তাই ইনস্পাইট অফ হলো একটা প্রিপোজিশন ফ্রেজ। এখন আমরা দেখব যে ফ্রেজের সর্বশেষ প্রকারভেদ, এটা হলো কনজাংশন ফ্রেজ। কনজাংশন ফ্রেজ হলো যে ফ্রেজ কোনো সেন্টেন্সে দুইটি ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন ফ্রেজ বলা হয়ে থাকে। এক্সাম্পল হলো, একটা এক্সাম্পল ধরি যে আই শ্যাল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই পসিবল। আই শ্যাল কাম ব্যাক as soon as I can, অর্থাৎ I shall come back as soon as I can। এখানে যে as soon as এটা একটা হলো ফ্রেজ, যে as soon as এটা একটা হলো ফ্রেজ। এই ফ্রেজটা I shall come back যে রয়েছে, যে আমি ফিরে আসবো, I shall come back, এই আই শ্যাল কাম ব্যাক এবং আই শ্যাল কাম ব্যাক আমি ফিরে আসবো এবং আই ক্যান, এই দুইটা সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ আই শ্যাল কাম ব্যাক এবং আই ক্যান এই দুইটি ক্লজটাকে সংযুক্ত করার কারণে একে কনজাংশন ফ্রেজ বলা হয়। কারণ আমরা পার্টস অফ স্পিচের কনজাংশন থেকে জানি যে কনজাংশন হলো যুক্ত করে, মানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, আর এখানে যেহেতু আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করছি অর্থাৎ দুইটি ক্লজকে যুক্ত করে, তাই একে কনজাংশন ফ্রেজ বলা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব ক্লজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্লজ না জানলে কিন্তু গ্রামারের অনেক ক্ষেত্রেই আমাদের অসুবিধে পড়তে হয়। তো ক্লজ নিয়ে এখন একটু আলোচনা করব। ক্লজ হলো যে সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স একটি সাবজেক্ট ও ফিনিট ভার্ব আছে, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও ফিনিট ভার্ব আছে, তারা প্রত্যেকেই একটি বড় সেন্টেন্সের অংশরূপে যে সেন্টেন্সে অবস্থান করছে তারাই হলো ক্লজ। তো ক্লজের প্রকারভেদ নিয়ে, ক্লজ হলো তিন প্রকার। ক্লজ প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এর প্রথম হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল ক্লজ হলো যে ক্লজ একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, অর্থাৎ যে ক্লজে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে এবং মূল সেন্টেন্স হতে আলাদা করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। অর্থাৎ যে ক্লজ একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, এটা হলো মাস্ট, একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকতে হবে এবং তার সাথে মূল সেন্টেন্স থেকে আলাদা করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে।
তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়ে থাকে। এর একটা উদাহরণ দিই যে যে everybody likes him because he is simple. সবাই তাকে পছন্দ করে কারণ সে সাধারণ মানুষের জন্য। because he is simple, he is very simple. অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে যদি এভরিবডি লাইকস হিম এটাকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা একটা সেন্টেন্স হচ্ছে, অর্থাৎ একটা অর্থ প্রকাশ করতে পারছে। আবার এই যে হি ইজ ভেরি সিম্পল এটুকুকে যদি আমরা আলাদা করে দিই, হি ইজ ভেরি সিম্পল, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা স্বাধীনভাবেও একটা অর্থ প্রকাশ করতে পারছে। তাই এটা একটা প্রিন্সিপাল ক্লজ অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখব যে সাবঅর্ডিনেট ক্লজ কি। সাবঅর্ডিনেট ক্লজ হলো যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল না হয়ে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। প্রিন্সিপাল ক্লজে আমরা কি দেখেছি যে সেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হলো এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল না হয়ে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এটা একটা অক্ষম, মানে এই অক্ষমতাটা রয়েছে। তো এটা একটা উদাহরণ দিই, লিখি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। অর্থাৎ তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে। ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ফেল করবে। অর্থাৎ এখানে যদি আমরা আলাদা করি, যে এখানে ধরি যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটা একটা যদি আলাদা একটা সেন্টেন্স ধরতে চাই তাহলে কিন্তু দেখা যাবে যে এটা একটা কোনো অর্থই প্রকাশ করতে পারবে না, এটা একটা অর্থ প্রকাশ করতে পারবে না। এর কারণ হলো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তাই এই আনলেস ইউ ওয়ার্ক হার্ড এটাকে যদি আলাদা করে দিই তবুও কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। এরপর আমরা দেখব যে কোঅর্ডিনেট ক্লজ কি। অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ হলো যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারবো। অর্থাৎ দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ যুক্ত হয়ে যদি কোনো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ একই জাতীয় ক্লজ দুই বা ততোধিক এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা পরস্পর যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলতে পারবো কোঅর্ডিনেটিং ক্লজ। এর একটা এক্সাম্পল দিই যে আই সেন্ট হিম এ লেটার, যদি লিখি আই সেন্ট হিম এ লেটার, I sent him a letter and he replied. অর্থাৎ আমি তাকে একটি চিঠি প্রেরণ করলাম এবং সে সেটার উত্তর দিল। অর্থাৎ এখানে দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ যুক্ত হয়ে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা দ্বারা যুক্ত হয়ে দুই বা ততোধিক ক্লজ একই সাথে যুক্ত হয়ে একটা ক্লজ গঠন করেছে, তাকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ যে ক্লজ দুই বা ততোধিক, এই যে দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তাই একে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব কেস নিয়ে। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের মধ্যে। তো কেস কি? কেস হলো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করলে তাকে আমরা কেস বলে থাকি। অর্থাৎ
সেন্টেন্সের কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ককে আমরা কেস বলে থাকি। কেস প্রধানত 3 প্রকার হয়: নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। এই কেসের নমিনেটিভ কি? এখানে নমিনেটিভ বলতে আমরা কর্তৃকারক বলে থাকি। কেসের বাংলা কিন্তু কারক। আমরা অনেকেই যারা বাংলা ব্যাকরণে কারক পড়েছি তারা এর সাথে সম্পর্কযুক্ত হবে এবং তাদের বুঝতেও একটু সহজ হবে যে কেস হলো কারক এবং নমিনেটিভ কেস হলো কর্তৃকারক এবং অবজেক্টিভ হলো কর্মকারক এবং পসেসিভ হলো সম্বন্ধ পদ। তাহলে নমিনেটিভ কেস কি? নমিনেটিভ কেস হলো কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউন ভার্বের কাজ সম্পন্ন করলে, অর্থাৎ কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউন অর্থাৎ ভার্বের কাজটা সম্পন্ন করে দেয়, তাকে আমরা বলতে পারবো যে নমিনেটিভ কেস। এর একটা এক্সাম্পল দেই যে আই রিড এ বুক। একটা সহজ এক্সাম্পল, আই রিড এ বুক। এখানে যদি এই সেন্টেন্সের মধ্যে যদি হু রিডস একটা প্রশ্ন করি, যে এই সেন্টেন্সে যদি প্রশ্ন করি হু রিডস, কে পড়ে, যে প্রশ্নের উত্তর হবে যে আই রিড, মানে আমি পড়ি। এটা একটা প্রোনাউন। এই প্রোনাউনটি রিড ভার্ব এর কাজ সম্পন্ন করেছে। যে আই, এটা রিড ভার্বের, এটা রিড একটা ভার্ব, একটা কাজ, অর্থাৎ রিড ভার্বের কাজটা এই আই প্রোনাউনটা সম্পূর্ণ করেছে। সম্পূর্ণ করার কারণে, অর্থাৎ ভার্বটি সম্পন্ন করার কারণে আমরা তাকে বলতে পারি নমিনেটিভ কেস, অর্থাৎ ভার্বের কাজ সম্পন্ন করে। নমিনেটিভ কেস হলেই আমাদের মনে রাখতে হবে যে ভার্বের কাজ সম্পন্ন করেছে কিনা। যদি ভার্বের কাজ সম্পন্ন করে থাকে নাউন বা প্রোনাউন, তখন আমরা বলতে পারবো যে সেটা নমিনেটিভ কেসের অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব যে নমিনেটিভ কেস কত প্রকার। নমিনেটিভ কেস অনেক প্রকারই হতে পারে। এর মধ্যে প্রধান কিছু প্রকারভেদ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমটা হলো কমপ্লিমেন্টারি নমিনেটিভ, অর্থাৎ যখন কোনো নাউন বা প্রোনাউন বি, বিকাম, সিম, অ্যাপিয়ার প্রভৃতি ভার্বের পর অথবা প্যাসিভ ভয়েসে মেক, ইলেক্ট, কল, সিলেক্ট, অ্যাপয়েন্ট, নেম, নমিনেট প্রভৃতি ভার্বের পরে বসে যদি প্রিডিকেটের অংশরূপে সেন্টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিডিকেটের অংশরূপে যদি সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলে থাকবো। তো আবার বলি যে অর্থাৎ যখন কোনো নাউন বা প্রোনাউন এই ভার্বের, এই কোনো ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলোর পরে বসে, মানে নাউন বা প্রোনাউন যদি এইসব ভার্বের পরে বসে অথবা প্যাসিভ ভয়েসে যদি এই সকল যে রয়েছে এই সকল ভার্বের পরে বসে যদি প্রিডিকেটের অংশরূপে ব্যবহৃত হলে তখন আমরা তাকে বলবো যে প্রিডিকেটের অংশরূপে সেন্টেন্সে ব্যবহৃত হলে আমরা তাকে কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলতে পারবো। এর একটা উদাহরণ যে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন। লিখি হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন এর নাউন দুইটি নমিনেটিভ সাবজেক্টের সাথে সংযুক্ত, অর্থাৎ এই ক্যাপ্টেনটা নমিনেটিভ সাবজেক্ট এটার সাথে সম্পর্কযুক্ত, আর তারা ইনকমপ্লিট ভার্বের কমপ্লিট রূপে বসে সেন্টেন্সটাকে অর্থ সম্পূর্ণ করে। অর্থাৎ ইনকমপ্লিট ভার্বের হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, অর্থাৎ ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসে, অর্থাৎ একটা কমপ্লিমেন্ট রূপে বসে সেন্টেন্সটার অর্থকে সম্পূর্ণ করে, তাই এটা একটা কমপ্লিমেন্টারি নমিনেটিভ। নমিনেটিভ অ্যাবসলিউট কি? নমিনেটিভ অ্যাবসলিউট হলো কোনো নমিনেটিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউন যদি প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলের সাথে সম্পর্কযুক্ত হয়ে এর আগে বসে এবং সেন্টেন্সটি স্বয়ংসম্পূর্ণ দ্বিতীয় অংশের ফিনিট ভার্বের সাথে কোনো সম্পর্ক না থাকে, তখন সেই নমিনেটিভকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয়ে থাকে। এর একটি উদাহরণ দিই যে ফিশ বিং ওভার, উই ওয়েন্ট হোম। অর্থাৎ এই সেন্টেন্সে দ্য ফিস্ট রয়েছে, এটা একটা নমিনেটিভ। এরপরে যে প্রেজেন্ট পার্টিসিপল বিইং ব্যবহৃত হয়ে উক্ত নমিনেটিভটি ফিনিট ভার্বের সাথে সম্পর্কযুক্ত না হয়ে বিইং এই প্রেজেন্ট পার্টিসিপলটির সাথে সম্পর্কযুক্ত হয়েছে।
অর্থাৎ ফিনিট ভার্বের সাথে কোনো সম্পর্ক যুক্ত হয় নাই এবং সম্পর্কযুক্ত না হয়ে এই বিইংটা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে সম্পর্কযুক্ত হয়েছে। এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে সম্পর্কযুক্ত হয়েছে, হওয়ার পর এই ফিস্ট হলো এখানে নমিনেটিভ অ্যাবসলিউট। এই ফিস্ট, দ্য ফিস্ট হলো নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ এটা কোনো ফিনিট ভার্বের সাথে সম্পর্কযুক্ত হয়নি। এই যে কোনো ফিনিট ভার্বের সাথে সম্পর্কযুক্ত না হয়ে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের সাথে সম্পর্কযুক্ত হয়েছে, তাই এটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারি। এরপর আমরা দেখব যে নমিনেটিভ অফ অ্যাড্রেস বা ভোকেটিভ কেস, অর্থাৎ যখন কোনো নাউনকে সম্বোধন করে কিছু বলা হয় তখন সেই নাউনকে নমিনেটিভ অফ অ্যাড্রেস বলা হয়। অর্থাৎ নাউনকে সম্বোধন করে কিছু বললেই সেটা হবে নমিনেটিভ অ্যাড্রেস। একটা উদাহরণ দেই, যে রাশেদ বা দেখি নাজমুল, রাশেদ বা নাজমুল যে কোনো একটা লিখলেই হবে। উইল ইউ কাম টু মাই হাউস, অর্থাৎ উইল ইউ কাম টু মাই হাউস, এখানে রাশেদ নাউনটি সম্বোধন করতে ব্যবহৃত হয়েছে। এই শব্দটি বাদ দিলে সেন্টেন্সের ভুল হয় না, বা তবে জোর কমে যায়। অর্থাৎ এটা নাজমুলটা বা রাশেদ যে যাই লিখি না কেন, এটা যদি বাদ দিই তাহলে এই সেন্টেন্সটা কোনো ভুল হয় না, কিন্তু এই সেন্টেন্সের জোরটা কমে যায়। তাকে সম্বোধন করে বলা হচ্ছে সেটা ক্লিয়ারলি বোঝা যায় না। তাই যেহেতু এখানে একটা নাউনকে সম্বোধন করে বলা হয়েছে, তাই আমরা বলতে পারবো যে এটা একটা নমিনেটিভ অফ অ্যাড্রেস বা ভোকেটিভ কেস। এরপর আমরা দেখব যে কেস ইন অ্যাপোজিশন, এটা জানা খুবই জরুরি। কেস ইন অ্যাপোজিশন হলো শব্দের, অ্যাপোজিশন শব্দ অর্থ হলো পাশাপাশি, অর্থাৎ যখন দুইটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির কেস ইন অ্যাপোজিশন বলা হয়। এর একটা উদাহরণ দেই, এই যে নাজমুল হেডমাস্টার, এখন এই দুইটি কিন্তু একই ব্যক্তি বোঝায়। যদি সেন্টেন্সটি লিখলে আরো বুঝতে পারবেন। নাজমুল হেডমাস্টার অফ আর স্কুল, এখানে নাজমুল আর হেডমাস্টার দুটি কিন্তু এক ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এটা হলো একটা অ্যাপোজিশনকে তিন ভাগে ভাগ করা যায়: নমিনেটিভ অ্যাপোজিশন, এরপর হলো অবজেক্টিভ অ্যাপোজিশন, এরপর হলো পসেসিভ অ্যাপোজিশন। তো অ্যাপোজিশন সম্পর্কে আমাদের বিস্তারিত না যেয়ে, এটা যেহেতু খুব বেশি প্রয়োজন হয় না, তো এটা নমিনেটিভ অ্যাপোজিশনের কিছু উদাহরণ দেই, যে মিস্টার আহমেদ এটা হলো নমিনেটিভ অ্যাপোজিশনের উদাহরণ, অর্থাৎ এটি নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করায়। নমিনেটিভ অ্যাপোজিশন হলো নাউন সম্পর্কে অতিরিক্ত অর্থ প্রদান করে, অর্থাৎ মিস্টার আহমেদ সম্পর্কে একটা অতিরিক্ত অর্থ প্রদান করলো এখানে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ বা স্কুল। এরপর হলো অবজেক্টিভ অ্যাপোজিশন, হলো ওই অর্থাৎ উই ইনভাইটেড অমিত এ গ্রেট কেমিস্ট, এটা হলো অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনের উদাহরণ। এখানে এ গ্রেট ফিজিশিয়ান হলো নাউন ফ্রেজ, এটি মিস্টার ইসলাম অবজেক্টিভ পরে বসে অতিরিক্ত একটা তথ্য প্রদান করেছে। এরপর পসেসিভ অ্যাপোজিশন দেখি,
যে আই হ্যাভ রিড নজরুল দ্য পোয়েটস ওয়ার্ক। অর্থাৎ এখানে দ্য পোয়েটস ওয়ার্ক হলো অ্যাপোজিটিভ, কারণ পোয়েট এর সাথে পজিটিভ এর এস আছে এবং তার পূর্ববর্তী নাউন নজরুলের রচনাবলীর উপর পসেশন নির্দেশ করে থাকে। এরপর আমরা অবজেক্টিভ কেস নিয়ে আলোচনা করব। অর্থাৎ অবজেক্টিভ কেস হলো যখন নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হয়। যখন নাউন ইকুইভ্যালেন্ট কোনো ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হয়, তখন ওই নাউন প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টকে অবজেক্টিভ কেস বলে। অবজেক্টিভ কেসকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, অ্যাকুজিটিভ কেস এবং ডেটিভ কেস। অ্যাকুজিটিভ কেস হলো যদি নাউন বা প্রোনাউনটি ট্রানজিটিভ ভার্ব বা প্রিপোজিশনের ডাইরেক্ট অবজেক্ট হয়, তাহলে তাকে অ্যাকুজিটিভ কেস বলা হয়ে থাকে। এর একটা উদাহরণ দেই, যে দ্য বয়েজ সিংস এ সং। এখানে সিংস অর্থ গান করা, এটা ভার্বটিকে যদি প্রশ্ন করা হয় যে মেয়েটি কি করে বা ছেলেটি কি করে বা ব্যক্তিটি কি করে, তখন সে বলবে যে সং, মানে গান গায় বা সিং। এখানে সিং হলো একটা ভার্ব, একটি অবজেক্ট, তাই সং এর সেন্টেন্সে অবজেক্টিভ কেস বলা হয়ে থাকে। অর্থাৎ এই সিংস বা সং অবজেক্টিভ, অর্থাৎ সিং ভার্বের অবজেক্ট হলো সং, এই সেন্টেন্সে অবজেক্টিভ কেস। এখানে সং হলো অবজেক্টিভ কেস, সিং হলো ভার্ব। সং হলো সিং ভার্বের অবজেক্টিভ কেস। এরপর হলো ডেটিভ কেস, হলো যদি নাউন বা প্রোনাউন ট্রানজিটিভ ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে, তাকে ডেটিভ কেস বলা হয়ে থাকে। ডেটিভ কেস হলো অর্থাৎ নাউন বা প্রোনাউনের ট্রানজিটিভ ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে ডেটিভ কেস। একটা উদাহরণ দিলে হয় যে হি হেল্প মি, হি, এটা একটা ডেটিভ কেসের উদাহরণ। এরপর আমরা দেখব যে কেসের সর্বশেষ একটা ধাপ দেখব, এটা হলো পসেসিভ কেস। পসেসিভ কেস হলো যে নাউন বা প্রোনাউন অপর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে উহার সম্বন্ধ প্রকাশ করে, তাকে পসেসিভ কেস বলা হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করে, নাউন বা প্রোনাউন অপর কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সম্বন্ধ প্রকাশ করে, তাকে বলা হয়ে থাকে পসেসিভ কেস। একটি উদাহরণ হলো হি ইজ নাজমুলস ব্রাদার, সে হলো নাজমুলের ভাই। এখানে হিটা এই যে কোনো ব্যক্তি বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করেছে, তাই এটি হলো একটি পসেসিভ কেস। এরপর আমরা দেখব যে ডাবল কেস কাকে। ডাবল পসেসিভ হলো পসেসিভ নাউন বা প্রোনাউনের পূর্বে অফ ব্যবহৃত হলে আমরা ডাবল পসেসিভ বলতে পারবো। অর্থাৎ পসেসিভ নাউন বা প্রোনাউনের পূর্বে অফ ব্যবহৃত হলে, যে যদি দেখি এ বুক অফ নাজমুলস, এটা একটা পসেসিভ ডাবল পসেসিভে অন্তর্ভুক্ত। অর্থাৎ অব্যবহৃত হল নাউন বা প্রোনাউনের পূর্বে, এই নাউনটার পূর্বে অব্যবহৃত হয়েছে, তাই এটা একটা পসেসিভ কেস। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। এই কেস নিয়ে আলোচনা করলাম, ফ্রেজ নিয়ে আলোচনা করলাম, এরপর হলো ক্লজ নিয়ে আলোচনা করলাম। এগুলো কিন্তু গ্রামারে খুবই প্রয়োজনীয় ব্যাপার, এবং এটা না জানা থাকলে কিন্তু অনেক সময় অনেক গ্রামার সম্পর্কে ক্লিয়ারলি একটা ধারণা পাওয়া যায় না। এবং যারা আইএলটিএস করছেন তাদেরও এই গ্রামাটিক্যালি যখন আমরা কোনো সেন্টেন্স লিখতে যাব বা গ্রামাটিক্যালি কোনো প্যারাগ্রাফ লিখতে যাব, তখন কিন্তু এই কেস সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজনীয় হয়। কেস সম্পর্কে, এরপর ক্লজ, ফ্রেজ, এগুলো জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাই যারা এই ভিডিওতে দেখেছো, আমার আশা যে
তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।